প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদে 7 বীরশ্রেষ্ঠের নামে গ্যালারি। স্বাধীনতার বীরত্বগাথা সম্পর্কে জানবে আগামী প্রজন্ম, বলছেন শহীদ স্বজনরা। বীরশ্রেষ্ঠদেরকে সম্মানিত করে সে আবারও প্রমাণ করে দিয়েছেন যে সে যোগ্য বাবার যোগ্য সন্তান। মুক্তিযুদ্ধের পক্ষের সরকারি বলা যায় যে এটা সম্ভব। অনেক সরকার আসছে এবং অনেক সরকার গেছে, কিন্তু ওনার মতন এমন সুন্দর উদ্যোগ কেউ নেয়নি। রাজধানীর কালুনগর খাল ভরাট করে রাস্তা বানিয়েছে ওয়াসা। বক্স কালভার্টের আচ্ছাদনে কমে গেছে পানি প্রবাহ। দক্ষিণ সিটির নতুন পরিকল্পনা নিয়েও প্রশ্ন। তাহলে কেন খাল ড্রেন হলো? তাহলে সেই ড্রেনের পাশে এখন বিশাল বিশাল ইমারত, যারা বারবার এটাকে শহরটাকে ধ্বংস হতে দিয়েছে সরকারি চক্র, এই চক্রটাকে তো আইনের আওতায় আনা উচিত। অবৈধ দখল উচ্ছেদ হওয়ার পরে যদি সেগুলো খাল পুনরায় খনন করা যায় তাহলে সম্ভব না কেন? অবশ্যই চেষ্টা করব। টেলিগ্রামে দেদারসে চলছে পর্নোগ্রাফি বেচাকেনা। টাকার বিনিময়ে মেলে অশ্লীল ছবি, ভিডিও। মিরপুর থেকে সংঘবদ্ধ কয়েকটি গ্রেফতার। হামের প্রাদুর্ভাব কমেনি এখনো। কুমিল্লায় আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট। ওষুধ এবং অক্সিজেনের অভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা। অক্সিজেন পাইছে না, মেশিনটা একটু বরফর বন্ধ থেকে অক্সিজেনের অনেক অভাব। উড়ানা 3 স্থানে হুড়াড়া ইয়ার ভিতরে ওয়ার্ডের ভিতরে। এখানে ওষুধ তো আমরা পাচ্ছি না এবং সম্পূর্ণ আমরা নিজেকে নিয়ে আছি। রূপপুর পারমাণবিক কেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু হচ্ছে আজ। প্রথম ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে যোগ হবে 300 মেগাওয়াট বিদ্যুৎ। নাফ নদী থেকে 9 মাসে 322 জনকে অপহরণ করেছে আরাকান আর্মি। জেলেদের নিরাপত্তায় নিজ সীমায় টহল বাড়িয়েছে কোস্টগার্ড। মায়ানমার সীমান্তে না যাওয়ার জন্য আমরা যাই না, যদি মাঝে মধ্যে কেউ যায় তারপর আরাকান আর্মি নিয়ে যায়। আরাকান আর্মি নিয়ে অনেক মারধর করে মায়ানমারের যে সীমানাগুলো আছে সেগুলো অতিক্রম করে যে মায়ানমারের সাইডে চলে যায় এবং তখনই দেখা যায় যে আরাকান আর্মি কর্তৃক তারা গ্রেপ্তার। ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা ট্রাম্পের জাতীয় নিরাপত্তা টিম। ফের শান্তি আলোচনা শুরু, চিন্তা ভাবনা করছে তেহরান, জানালেন আরাকচি। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই জন্ম হয় একটি জাতির। স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের সেই জন্মের ইতিহাসে যাদের সর্বোচ্চ আত্মত্যাগ আর সাহস, তারাই বীরশ্রেষ্ঠ। সেই 7 বীর সন্তানকে স্মরণীয় করে রাখতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জাতীয় সংসদ। সংসদের গ্যালারিগুলোর নামকরণ করা হয়েছে বীরশ্রেষ্ঠদের নামে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শেই এটা করা হয়েছে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আরো জানাচ্ছেন রাজীব আহমেদ। সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মুক্তির সংগ্রামে নিজেদের বীরত্ব আর ত্যাগের জন্য 7 শহীদ পেয়েছিলেন বীর শ্রেষ্ঠ খেতাব। স্বাধীন দেশে শহীদদের সেই স্বপ্ন বাস্তবায়নের ভার এই জাতীয় সংসদের কাঁধে। সংসদের গ্যালারিতে বসে পুরো কার্যক্রম দেখার সুযোগ পান পাঁচধারী দর্শনার্থীরা। অনুমতি সাপেক্ষে থাকে শিক্ষার্থীদের প্রবেশের সুযোগও। তাই সংসদ ভবনের প্রতিটি গ্যালারি শুধু দর্শকের বসার স্থান নয়, বরং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের সাক্ষীও। এতদিন ফুল ও নদীর নামে ছিল গ্যালারিগুলো। বীরশ্রেষ্ঠদেরকে সম্মানিত করে সে আবারও প্রমাণ করে দিয়েছেন যে সে যোগ্য বাবার যোগ্য সন্তান। মুক্তিযুদ্ধের পক্ষের সরকারি বলা যায় যে এটা সম্ভব, না হলে তো এটা সম্ভব নয়। অনেক সরকার আসছে এবং অনেক সরকার গেছে, কিন্তু ওনার মতন এমন সুন্দর উদ্যোগ কেউ নেয়নি। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে জাতীয় সংসদের বিভিন্ন গ্যালারির নাম পরিবর্তন করে বীর শ্রেষ্ঠদের নামে নামকরণ করা হয়েছে। নতুন নামকরণ অনুযায়ী ভিআইপি গ্যালারি 1 বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ভিআইপি গ্যালারি 2 বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের নামে করা হয়েছে। গ্যালারি 1 ও গ্যালারি 2 সাংবাদিকদের জন্য সংরক্ষিত। গ্যালারি 3 বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রৌফ, গ্যালারি 4 বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান।
গ্যালারি 5 বীরশ্রেষ্ঠ ইঞ্জিন রুম আর্টিফিশিয়ার মোহাম্মদ রুহুল আমিন, গ্যালারি 6 বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এবং গ্যালারি 7 বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামালের নামে করা হয়েছে। এছাড়া সংসদে প্রবেশের মূল ফটকের নামকরণ করা হয়েছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল MAG ওসমানীর নামে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা। তিনি বলেছেন কি আমাদের বীরশ্রেষ্ঠদের সম্মানিত করলে আমাদের কি অসুবিধা, আর জাতীয় সংসদ তাদের কারণে তৈরি। এই দেশের স্বাধীনতা তাদের জন্য, আমরা যে স্বাধীন হয়েছি তাদের রক্ত ত্যাগের বিনিময়ে, সেই ত্যাগী মানুষগুলোকে আমরা এখানে নিয়ে আসি। এমন উদ্যোগের মধ্য দিয়ে দেশের গণতন্ত্রের প্রাণকেন্দ্র জাতীয় সংসদে স্বাধীনতার বীরত্ব গাথা স্থায়ীভাবে স্থান পেল বলে মনে করেন চিফ হুইপ। চেতনা বিকৃত নয়, স্বাধীনতা বাস্তবায়ন করার প্রক্রিয়ার অংশ এটা। এটা সকলের জন্য প্রেরণা, যারা স্বাধীনতা যুদ্ধ করেছে তাদের জন্য প্রেরণা, যারা এই দেশে নাগরিক ছিল যুদ্ধে যেতে পারেননি তাদের জন্য প্রেরণা। আমি থাকবো না, হয়তো আজকের প্রধানমন্ত্রী তিনিও থাকবেন না, কিন্তু এই নাম থেকে যাবে এবং এই দেশের প্রজন্মর পর প্রজন্ম সবাই স্মরণ করবে স্বাধীনতার মূল বীর ছিলেন কারা। এমন উদ্যোগ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে সবাইকে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন উদ্যোক্তারা। এই সংসদের গ্যালারিগুলোর নামকরণের মধ্য দিয়ে সদস্যদের জন্য সেই বার্তাই মিলল। আর দর্শনার্থীরা এখন একসঙ্গে পাবেন গণতন্ত্রের চর্চা এবং মুক্তিযুদ্ধের স্পর্শ। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর কালুনগর খাল ভরাট করে রাস্তা তৈরি করেছে ওয়াসা। প্রায় 2 কিলোমিটার এই খালের অর্ধেকই বক্স কালভার্ট করে মৃত্যু নিশ্চিত করেছে সরকারি সংস্থাটি। প্রকল্পের পর প্রকল্প নেওয়া হলেও তাই প্রবাহ ফেরেনি কালুনগর খালে। এখন আর কোনো দায় নিচ্ছে না ওয়াসা। বর্তমানে খালটি তদারক সংস্থা দক্ষিণ সিটি বলছে খনন করে আবারও প্রবাহ ফেরানো হবে কালুনগর খালে। এই পরিকল্পনা কতটা বাস্তবায়ন করা যাবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান। শাকিল হাসানের রিপোর্ট, ছবি SRS আলীর। বুড়িগঙ্গা থেকে উৎপত্তি কালুনগর খাল। 80-র দশকের শেষ দিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরি হলে এখানে খালের ওপর স্লুইস গেট বসে। বন্যার পাশাপাশি নিয়ন্ত্রিত হয় খালের পানি প্রবাহ। মৃত্যুর শুরু তখন থেকেই। বাঁধের ভেতর খাল পরিণত হয়েছে নালায়। এভাবে কয়েক শত মিটার পর্যন্ত খালের অস্তিত্ব পাওয়া যায়। এরপর হঠাৎই অদৃশ্য খাল। 6 তলা একটি ভবন একেবারে খালের ওপর। ঘটনাস্থলে গিয়ে দেখার পর পরিষ্কার হয় বিষয়টা। এখান থেকে উন্মুক্ত খালকে পাঠিয়ে দেয়া হয়েছে মাটির নিচে বক্স কালভার্ট করে। ভবনটির পাশের জায়গাটুকু ঘিরে রাখা হয়েছে, অপেক্ষা এখন দখলের। এখান থেকে 400 মিটার খালের উপর সড়ক। দুপাশে গড়ে উঠেছে উঁচু ভবন। রাস্তায় হাঁটলে কারো জানার উপায় নেই এখানেই একসময় প্রবাহিত হতো স্বচ্ছ পানি। পাখির চোখে পুরো খালের চিত্রটি দেখার চেষ্টা করেছি আমরা। টালি অফিসের সামনে এসে খালটি পুরো নাই হয়ে গেছে, আর এদিকে বউবাজারে এসেও এখানে খালটি নাই হয়ে গেছে। মাঝের প্রায় আধা কিলোমিটার খাল ভরাট করে সড়ক নির্মাণ করেছে সরকারি সংস্থাগুলো। ওয়াসাও খাল দখল করে তাদের স্থাপনা তৈরি করেছে। কয়েক বছর আগে খালের জায়গায় পাম্প স্টেশনটি তৈরি করে ওয়াসা, অথচ এখন অস্বীকার করছে সংস্থাটি। খাল ভরাট করে আমরা পাম্প সাধারণত ডিপটিউবওয়েল বসাই না এবং সেটা করি না। খালের এই অংশ আবর্জনায় ভরা। স্থানীয়রা যখন যা মন চায় তাই ফেলেছেন খালে। 2 দিন পর আসে, 3 দিন পর এসে তারা ময়লা উঠে জায়গা ওঠার পরে আবার ওই বাড়ির থেকে ফালাই, এবার থেকে ফালাই, এবার থেকে ফালাই। বড় বড় টোবা আমরা নৌকা দিয়ে কোষা দিয়ে এগুলো বিকেলবেলা মাছ ধরতে আসতাম আর কি। খালের পার দিয়ে যত কলকারখানা গেছে, বাঙালি দোকান গেছে, যত আবর্জনা আছে আমরা এই খালের ভিতরেই ফালাই। আবর্জনা পচে এমন দুর্গন্ধ ছড়ায় যে এখানে টেকায় দেয় মশা, মাছি আর নানা পোকামাকড়ের অভয়ারণ্য খালটি। স্থানীয়দের জন্য আশীর্বাদ না হয়ে খালটি বরং অভিশাপে পরিণত হয়েছে। বমি হয়, আমাকে অনেক রোগ জীবাণু হইতে আছে, আমাকে গায়ে চুলকানি, খাজনি, আমরা গোসল করতে পারি না। বেরিবান দেওয়ার পরে কিছু প্রভাবশালী মানুষ আস্তে আস্তে এটা রাস্তা করে বিক্রি করে ফেলাইছে। কালুনগর মোড়ের পর খালটি আর দেখা যায় না। 400 মিটারের বেশি খাল ভরাট করে তৈরি হয়েছে রাস্তা। 5 বছর আগে খালটি দক্ষিণ সিটির কাছে হস্তান্তর করা হয়েছে, তাই এখন আর কোনো দায় নিচ্ছে না ওয়াসা। 20 সালের পরে আর আমরা করি না, 2 সিটি কর্পোরেশন এটা দেখে, তখন আমরা ক্লিনিং করতাম, তারাও সিটি কর্পোরেশন ভালো বলতে পারবে সেটা। এটা গভর্নমেন্ট
তখনকার হয়তো মনে করেছে। দক্ষিণ সিটি কর্পোরেশনও এতদিন খালটি উন্মুক্ত করার চেষ্টা করেনি। বর্তমান প্রশাসক অবশ্য আশার কথা শোনালেন। কাজে অবৈধ দখল উচ্ছেদ হওয়ার পরে যদি সেগুলো খাল পুনরায় খনন করা যায় তাহলে সম্ভব না কেন? অবশ্যই চেষ্টা করব। যদি সেটা দেখা যায় যে খাল খনন করা সম্ভব হয় আমরা খনন করব, আর নাহলে বিকল্প কী করা যায় সেটা দেখব। খালের জীবন্ত সত্তা নষ্ট করার দায় সরকারি সংস্থাগুলো এড়াতে পারে না বলে মন্তব্য নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খানের। তাহলে কেন খাল ড্রেন হলো? তাহলে সেই ড্রেনের পাশে এখন বিশাল বিশাল ইমারত, এটা শুধু 4-5 তালা ভবন না, 10-15-20 তালা ইমারত, এবং সেগুলো অধিকাংশ অনুমোদনহীন। তাহলে এই যে একটা চক্র, যারা বারবার এটাকে শহরটাকে ধ্বংস হতে দিয়েছে, সরকারি চক্র, এই চক্রটাকেও তো আইনের আওতায় আনা উচিত। পাশাপাশি যারা দখলদার তাদেরকে আইনের আওতায় আনতে হবে। হাজারীবাগ কলেজের পেছন দিয়ে প্রবাহিত হয়ে কালুনগর খালটি আবার বেড়িবাঁধ অতিক্রম করেছে। এখানেও আছে আরেকটি স্লুইস গেট। ওপারে বেশ খানিকটা প্রশস্ত হয়ে কালুনগর খালটি পড়েছে আদিবুড়িগঙ্গায়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। পর্নোগ্রাফি বিক্রির হাট বসেছে টেলিগ্রামে। এমন অবৈধ বাণিজ্যে জড়িয়ে পড়েছে কয়েকটি সংঘবদ্ধ চক্র। মিরপুর গোয়েন্দা পুলিশের হাতে এক তরুণ গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দারা বলছেন, সহজলভ্যতা আর গোপনীয়তার সুযোগ নিয়েই চলছে এই ব্যবসা। অন্যদিকে একই অভিযোগে আরও 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। টেলিগ্রাম একটি জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম, আর এখানেই দেদারসে চলছে পর্নোগ্রাফি কেনাবেচা। কয়েকটি চক্র তরুণ তরুণীদের আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ করে তা বিক্রি করছে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে। সম্প্রতি মিরপুরের এক ছাত্রের আপত্তিকর ভিডিও ভাইরাল হলে তার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মিরপুর গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। তদন্তে শনাক্ত করা হয় একটি চক্রের সদস্য জাহিদ হোসেনকে। 21 বছর বয়সী এই তরুণ পর্নোগ্রাফি কন্টেন্ট বিক্রি করে আয় করেন লাখ লাখ টাকা। শেওড়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে পর্নোগ্রাফি বাণিজ্যের বিস্তৃত নেটওয়ার্ক। জাহিদের পরিচালিত 4টি টেলিগ্রাম চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 50,000-এরও বেশি। জিজ্ঞাসাবাদে সে জানায়, প্রায় 6 মাস আগে কয়েকটি আপত্তিকর ভিডিও দিয়ে টেলিগ্রামে এই ব্যবসা শুরু করেন। চ্যানেল পরিচালনার জন্য মাসিক 7,000 টাকায় আরেকজনকে অ্যাডমিন হিসেবেও নিয়োগ দেওয়া হয়। একজন মেসেজ দিত, তারপর আমি বিকাশ নাম্বার দিলে 200 টাকা 300 টাকা যায়, যতবার তো পাঠাইতো আর কি। তারপর আমি আমার প্রিমিয়াম গ্রুপে অ্যাড করে দিতাম আর কি। আর এমনিতে আরও 2-1 সদস্য ছিল আর কি, আমার কাজ করতো আর কি আমার সাথে। ওরা হইতাছে মেসেজ রিপ্লাই করতো আর কি, পোস্ট করতো। মানে মূল গ্রুপ ছিল আমার, ওরা হইতাছে আর কি পরিচালনা করতো আর কি। মহানগর গোয়েন্দা পুলিশ বলছে, এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হওয়ারও আহ্বান জানিয়েছেন তারা। গ্রেপ্তার করার পর তার এখানে দেখলাম যে তার ওখানে অনেকগুলো গ্রুপ আছে পর্নোগ্রাফিতে। ও কি করে, এরকম ভিডিও কালেক্ট করে এটা আবার একটু স্টিল আকারে দিয়ে অ্যাডের মতো দেয়, দিয়ে বলে যে এটা যদি ফুল পেতে চান তাহলে আমার এই নাম্বারে বিকাশ করেন। সে তার দেখতেছি তার গ্রুপে প্রায় 50,000-এর মতো সাবস্ক্রাইবার আছে, এবং সে কয়েকটা গ্রুপেও এরকম নিজেদের ছাড়া এটা বিভিন্ন জনের মাধ্যমে ছড়াই দিচ্ছে। এদিকে টেলিগ্রাম ভিত্তিক পর্নোগ্রাফি বাণিজ্যের সঙ্গে জড়িত আরও 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। আসামিদের কাছ থেকে 1.5 লাখের বেশি অশ্লীল ছবি ও ভিডিও উদ্ধার করা হয়েছে। চক্রটি দেশের বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে তাদের ফেসবুক বা ব্যক্তিগত ডিভাইস হ্যাকিং এবং ব্রেকআপের পর প্রাক্তন প্রেমিকদের কাছ থেকে ছবি ভিডিও সংগ্রহ অথবা শত্রুতাবশত গোপন ছবি ভিডিও এক্সপোজ করে অর্থের বিনিময়ে সরবরাহ করে থাকে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। হাম রুবেলা রোগীর চাপ বেড়েছে দেশ জুড়েই। প্রতিটি হাসপাতালের মতো কুমিল্লা মেডিকেলেও এসব রোগীদের জন্য খোলা হয়েছে আলাদা আইসোলেশন ওয়ার্ড। তবে সেখানে নেই ওষুধ এবং অক্সিজেন, সে সাথে শয্যা সংকট তো আছেই। সরঞ্জামের এমন সংকটের কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। বিস্তারিত সহকর্মী খোকন চৌধুরীর প্রতিবেদনে। কুমিল্লার দেবিদ্বারের উনজুতি গ্রামের 44 দিনের শিশু আরিশা আক্তার হামরোবেলার চিকিৎসা করাতে মা কুলসুম আসেন কুমিল্লা মেডিকেলে। নামমাত্র স্বাস্থ্যসেবা মিললেও মিলছে না ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম, ফলে বাইরে থেকে কিনতে হচ্ছে জরুরি অক্সিজেন ওষুধ। অক্সিজেন পাইছি না, মেশিন দিয়ে একটু বরফর বন্ধ দিকে অক্সিজেনের অনেক অভাব। ওই তারা 10,000 টাকা একটা অক্সিজেনের বোতল কিনে রাখছে। আমরা আনছি ওই 1 টাকা
বালুতুফার থেকে কিনলেন, এগুলো পাওয়া যায় না। আমরা বর্তমানে কালকে একটু গ্যাস দিতে পারছিলাম, আজকে গ্যাসের মেশিন দেয় নাই। বাচ্চারা পাতলা পায় না অতিরিক্ত, তার যে একটা আমরা স্যালাইন দিব, এই স্যালাইনটাও নাই। রোগীর চাপ বেড়ে যাওয়ায় খোলা হয়েছে নতুন আইসোলেশন ওয়ার্ড। তবে শয্যা সংকট ও সরঞ্জাম না থাকায় স্যালাইন হাতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে রোগীর স্বজনদের। চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। স্ট্যান্ড নাই, হোটেল কেবিনে খালি 2টা না 3টে স্ট্যান্ডে পুরোটা ইয়ের ভিতরে, ওয়ার্ডের ভিতরে। তো এইভাবে দাঁড়ায় না থাকলে কিভাবে? এখানে ওষুধ তো আমরা পাচ্ছি না এবং সম্পূর্ণ আমরা নিজেকে নিয়ে আনছি। পাশাপাশি এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে বড় একটা অভিযোগ। কয়েক সপ্তাহ ধরেই বাড়ছে হামরুবেলার সংক্রমণ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। গেল 24 ঘন্টায় ভর্তি 36 জন, হাসপাতালে ভর্তি আছে 92 জন। চিকিৎসা সরঞ্জামের ঘাটতির কথা স্বীকারও করলেন দায়িত্বে থাকা ইনচার্জ। বেডের তুলনায় কিন্তু পেশেন্ট বেশি, দ্বিগুণ হারে ভর্তি হচ্ছে, কিন্তু সেই পক্ষে আমাদের অক্সিজেন পরিমাণ কিছুটা কম আছে কিন্তু কম আছে, পেশেন্টের তুলনায় অক্সিজেনের পরিমাণ কম। সেক্ষেত্রে আমাদের কিছু অক্সিজেন সিলিন্ডার অথবা কনসেন্ট্রেটর এবং কিছু সাকশন মেশিনের প্রয়োজন। সংকটময় পরিস্থিতির কথা মাথায় রেখেই খোলা হয়েছে আলাদা ওয়ার্ড। আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত হবে বলে মনে করছেন এই শিশু বিশেষজ্ঞ। আমাদের এখানে যখনই রোগী ভর্তি হওয়া শুরু হয়েছে তখনই আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা একটা রুম আমরা আইসোলেশন ওয়ার্ড হিসাবে আমরা মানে আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছিলাম। আমাদের একটাই টার্গেট ছিল যে এই হামে আক্রান্ত রোগীগুলিকে যাতে আমরা আইসোলেট করে রাখতে পারি। স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিতের দাবি সেবা নিতে আসা সাধারণ মানুষের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। কক্সবাজারে হাম পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে কতজন রোগী ভর্তি হচ্ছে একটু জানাবেন বিস্তারিত করে। আমার কাছে যে তথ্য আছে সেটি গতকাল পর্যন্ত, কারণ আজকে 12টার পরেই তারা আমাদেরকে গত 24 ঘন্টার যে আপডেট সেটি জানাবে। গতকাল পর্যন্ত আমার কাছে যে রিপোর্ট আছে সেই তথ্য অনুযায়ী আমি যদি বলি, গতকাল পর্যন্ত মৃত্যু ছিল কক্সবাজার জেলায় 10 জন এবং 60 জন মতো ভর্তি ছিল গতকাল পর্যন্ত, এবং বিভিন্ন হাসপাতালে অবস্থান করছিল 183 জন। তার মধ্যে আমি যেখানে আছি এটি হচ্ছে কক্সবাজার সদর হাসপাতাল, সেই হাসপাতালেতেই ছিল শুধুমাত্র 123 জন, এবং এর পরের স্থান হচ্ছে মহেশখালীতে ছিল 15 জন এবং টেকনাফে ছিল 14 জন। আর 24 ঘন্টায় গতকাল পর্যন্ত 31 জন ছাড়পত্র নিয়ে চলে গিয়েছিল, এবং এ পর্যন্ত গত 29 তারিখ থেকে গতকাল পর্যন্ত কক্সবাজার সদর হাসপাতালে যেসব রোগী আসছে তার মধ্যে 1038 জনের তালিকা আমরা পেয়েছি। আপনি নিশ্চয়ই জানেন, কক্সবাজারে শুরু থেকে আমরা বলছিলাম যে হামের যে হটস্পট বা হাবের যে রোগী সেটির সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কক্সবাজার সদর হাসপাতাল নয় শুধু, এর পাশাপাশি কক্সবাজারের রামু এবং চকরিয়া এবং হচ্ছে মহেশখালী, এই 3টি জায়গাতেও কিন্তু 30 বেডের, চকরিয়াতে 30 বেড, মহেশখালীতে 30 বেড এবং কক্সবাজার রামুতে 30 বেডের আইসোলেশন সেন্টার খোলা হয়েছে, এবং কক্সবাজার সদরেই 20 বেডের আইসোলেশন সেন্টার খোলা হয়েছে। এবং কক্সবাজারের টোটাল হচ্ছে আপনার 9টি উপজেলার মধ্যে 1782টি কেন্দ্রে 6 থেকে 5 বছরের কম বয়সী 4,75,822 জন শিশুকে হাম রুবেলার যে টিকা দেওয়া হচ্ছে সেই টিকার আওতায় আনা হচ্ছে। এবং কক্সবাজারের সদরের পাশাপাশি এখানে যেহেতু 12 লাখ রোহিঙ্গা রয়েছে, সেই 12 লাখের অধিক রোহিঙ্গা রয়েছে, সেই রোহিঙ্গাদের মাঝেও কিন্তু হাম ছড়িয়ে পড়ার যে আশঙ্কা সেটি এখনও পর্যন্ত কম হলেও আশঙ্কাটা থেকে যায়। সে কারণে যারা সংশ্লিষ্ট রয়েছেন, সিভিল সার্জন সহ যে ক্যাম্পের যারা দায়িত্বে আছেন তারা কিন্তু সশস্ত্র রয়েছেন যাতে হাম ছড়িয়ে না পড়ে।
একদম এহসান, অনেক ধন্যবাদ আপনাকে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ থেকে শুরু হতে যাচ্ছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম। দুপুর 3টায় এই কার্যক্রম উদ্বোধন উপলক্ষে প্রকল্প এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডাকো টেলিযোগাযোগ বিভাগ, তথ্য প্রযুক্তি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেনের। এর আগে পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীর তীরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট 1-এর ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন লাইসেন্স পাওয়ার পর 2017 সালের 30 নভেম্বর প্রকল্পের মূল নির্মাণ কাজ শুরু হয়। কাজ শেষে চলতি মাসের 16 তারিখে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স দেয়। এটি সফল হলে প্রথম ইউনিট থেকে অন্তত 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। দর্শক, এবারে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থার সার্বিক খবরাখবর জানবো। রাজধানীর নিকুঞ্জ এলাকায় আছেন তাজনুর ইসলাম, যাচ্ছি তার কাছে। তাজনুর, আপনি যে ফিলিং স্টেশনে রয়েছেন সেখানে জ্বালানি সরবরাহ কেমন দেখছেন আজ? এবং আরও একটি বিষয় জানাবেন, রাজধানীর কিছু সংখ্যক ফিলিং স্টেশনে তো ফুয়েল পাস ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে, এর কার্যকারিতা কেমন দেখছেন? আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ থেকে শুরু করি। কয়েকটি পাম্প বলতে এখন পর্যন্ত 18টা পাম্পের তালিকা পাওয়া গিয়েছে বিবিসির তরফ থেকে, এবং আমি যেই পাম্পটিতে রয়েছি নিকুঞ্জ ফিলিং স্টেশন, মডেল ফিলিং স্টেশন, সেই পাম্প একটি অন্যতম। এবং সরাসরি সেখানেই দেখাতে চাই যে যেটি হচ্ছে যে ফিউয়েল পাস দিয়ে তেল নেওয়ার কারণে, অর্থাৎ বাধ্যতামূলক করবার কারণে এই পাম্পে আমি এক সপ্তাহ আগে যেই পরিমাণ ভিড় কিংবা চাপ কিংবা সিরিয়াল দেখেছি সেটি আজকে সকালবেলাতে একেবারেই নেই। এখন হাতে গোনা মাত্র কয়েকটি বাইক, সব মিলিয়ে 10 কিংবা 11টি বাইক এই মুহূর্তে অপেক্ষমান রয়েছে তেল নেবার ক্ষেত্রে। যাদের ফিউয়েল পাস রয়েছে খুব সহজেই একটা কিউআর কোড স্ক্যান করে তার যেই তথ্য রয়েছে এবং তিনি কতখানি জ্বালানি আসলে নিতে চান এবং এই মাসে কিংবা চলতি মাসে কিংবা চলতি সপ্তাহে যেই পরিমাণ জ্বালানি তার জন্য বরাদ্দ, অর্থাৎ একটি লিমিট বেঁধে দেওয়া আছে, একটা সীমা বেঁধে দেওয়া আছে। সেই সীমার মধ্যে যতখানি প্রয়োজন গ্রাহক এসে ততখানি আসলে নিচ্ছেন, এবং সেটি পাম্পের লোকজন খুব ভালো মতোই সেই বন্দোবস্তটুকু করছেন। আমি একজনকে দেখলাম একটু আগে ফিরিয়ে দেওয়া হলো, কারণ তার কাছে আসলে ফিউয়েল পাস নেই। এটির ফলে যেটি হয়েছে যে ভোগান্তির কথা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম, যে লম্বা সিরিয়াল, সেই সমস্ত বিষয়গুলো অন্ততপক্ষে এই যেই পাম্পগুলোতে ফিউয়েল পাস দিয়ে জ্বালানি সরবরাহ করা হচ্ছে সেইগুলোতে আসলে নেই। তবে সরকারের তরফ থেকে যেটি বলা হচ্ছে, সবগুলো পাম্পে আসলে ধীরে ধীরে এরকম ফিউয়েল পাসের আওতায় নিয়ে আসা হবে। এর মধ্যে ব্যক্তিগত গাড়িগুলোকেও ফিউয়েল পাস অ্যাপের মধ্যে যুক্ত করা হয়েছে। তো আশা করা যাচ্ছে যে হয়তো খুব শিগগিরই এই যে সংকট সেটি থেকে বা যে ভোগান্তি সেটি থেকে হয়তো উত্তরণের একটা পথ বা উপায় খুঁজে পাওয়া যাবে। অনেক ধন্যবাদ তাজনুর আপনাকে। টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় বাংলাদেশি জেলেদের অপহরণের ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠা জেলে পাড়ায়। গেল কয়েক মাসে অন্তত 100 জেলে নিখোঁজ হয়েছেন। অভিযোগ আছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নাফ নদী থেকে জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। যদিও বাংলাদেশ কোস্ট গার্ডের চেষ্টায় বেশ কয়েকজনকে ফিরিয়ে আনা হয়েছে। জেলেদের নিরাপত্তায় নিজ জলসীমায় টহলও জোরদার করেছে বাহিনীটি। রানা হুসাইনের ছবিতে নাফ নদীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রাব্বি সিদ্দিকের বিশেষ প্রতিবেদন। নাফ নদী বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলাকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আলাদা করেছে। এই নদীর মোহনা এবং সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ সাগরে মাছ ধরেই মূলত জীবিকা নির্বাহ করেন বাংলাদেশি জেলেরা। কিন্তু একের পর এক জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার ঘটনায় আতঙ্কে জেলেরা। অনেকেই সাগরে মাছ ধরতে যাওয়াই বন্ধ করে দিয়েছেন। ফিরে আসা জেলেরা জানিয়েছেন তাদের উপর হওয়া অমানসিক নির্যাতনের কথা। দেয়া হতো না পর্যাপ্ত খাবার। তাদের অভিযোগ, বাংলাদেশের জলসীমার ভেতরে থাকা সত্ত্বেও প্রায়ই অপহরণের শিকার হচ্ছেন। আমাদেরকে বিজি বলে, কোস্টগার্ড বলে, মানে মায়ানমার সীমান্তে না যাওয়ার জন্য আমরা যাই না। যদি মাঝে মধ্যে কেউ যায় তারপর আরাকান আর্মি নিয়ে যায়। সীমান্তের এবারে থাকলে তো নিয়ে যায় না, কিন্তু আক্রমণ বেশি করে, সেজন্য তো কোস্টগার্ড আর বিজিবি থাকে, সেজন্য তো নিতে পারে না, নাহলে তো এখান থেকে এসে নিয়ে যাইতো।
সাধারণত জেলেরা যখন নাফ নদীর মোহনা বা সাগরের কাছাকাছি মাছ ধরতে যান তখন স্পিড বোর্ডে এসে অস্ত্রের মুখে তাদের ঘিরে ফেলে মিয়ানমারের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। নাফ নদীর নিরাপত্তার দায়িত্ব দেখভাল করে কোস্টগার্ড, তাই কোস্টগার্ড নিয়মিত টহলও পরিচালনা করে থাকে। তারপরও বাংলাদেশি জেলেরা মিয়ানমার সীমান্তে অংশে গিয়ে আরাকান আর্মিদের হাতে আটক কিংবা বন্দী হন। স্থানীয়রা বলছেন গত 2 বছরে অন্তত 500 জেলেকে বিভিন্ন সময়ে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। আর গত 9 মাসেই 322 জনেরও বেশি জেলে অপহরণের শিকার হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে প্রায় 300 জনকে ফিরিয়ে আনা সম্ভব হলেও শতাধিক জেলে এখনও মিয়ানমারে বন্দী অবস্থায় রয়েছেন বলে ধারণা। মায়ানমার কাছে একটা খাড়ি আছে, ওটা আমরা আগে ব্যবহার করতাম, এখন ওই পথে যাইলে আমাদের কি আর কারণ আমি নিয়ে অনেক মাইদের করার পর খাওয়া দাওয়া দেয় না, তাদের কাজ করায়। 21 রমজানে তারা খাইছি, তারা খাওয়ার পর আমরা আমাদের ট্রলারে মাছ ছিল প্রায় 2 লক্ষ টাকার মতো। ওই মাছগুলো নিয়ে নিয়েছে আমাদের পান, সিগারেট, খাদ্যপাতি, ডিজেল, সম্পূর্ণ ঐক্যপত্র মালপত্র, আমাদের জিনিসপত্র গুছিয়ে নেওয়া। তারপর আমাদেরকে কিছুটা অপহরণ করা হয়েছে, এরপর সাইরা দিয়েছে। নাফ নদীর সীমান্ত এলাকায় জেলেদের নিরাপত্তায় নিয়মিত টহল কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। অপহরণ ঠেকাতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। তারপরও আরাকান আর্মি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। আলোচনার মাধ্যমে অপহৃতদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই মাছ বেশি পাবেন এমন আশায় জেলেরা মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়লে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানায় কোস্টগার্ড। আমাদের যে স্থানীয় জেলেরা আছে বেশি মাছ আহরণের আশায় যে নাফ নদীর যে সীমানা আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং মায়ানমারের যে সীমানাগুলো আছে সেগুলো অতিক্রম করে যে মায়ানমারের সাইডে চলে যায় এবং তখনই দেখা যায় যে আরাকান আর্মি কর্তৃক তারা গ্রেপ্তার হয় অথবা আটক হয়। তা আমরা আমাদের যে মন্ত্রণালয় আছে এবং অন্যান্য যে দপ্তর আছে তাদের সাথে সমন্বয় করে আমরা চেষ্টা করি অতি দ্রুত সময় এই জেলেদেরকে ফিরিয়ে আনা। বিশেষ করে কোথায় মাছ ধরা ঝুঁকিপূর্ণ সেগুলো জানানো এবং সীমান্ত রেখা অতিক্রম না করতে সতর্ক করা, লিফলেট বিতরণ, মাইকিং এবং জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সেমিনারের মাধ্যমে জেলেদের সতর্ক করা হচ্ছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, টেকনাফ। ফরিদপুরের আলিয়াবাদে 2 নারীসহ 3 জনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাতে গতধরকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় স্থানীয় হারুন মোল্লার ছেলে আকাশ মানসিক ভারসাম্যহীন। রাতে ঘরের উঠানে কোদাল দিয়ে নিজ ফুপু ও দাদিকে আঘাত করে আকাশ। এ সময় বাধা দিতে গেলে প্রতিবেশী কাবুল চৌধুরীকেও আঘাত করে। ঘটনাস্থলে প্রাণ হারান 3 জন। এরপর সেখান থেকে পালিয়ে যায় আকাশ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। তবে পুলিশ এখনও হত্যার মোটিভ নিশ্চিত হতে পারেনি। অভিযুক্ত আকাশকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। কুষ্টিয়ায় বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে 3 জন আহত হয়েছেন। সোমবার রাতে লাহিনী বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় রাতে 2 জন লোক ভ্যান চালক নাসিরের কাছে লাহিনী জুয়ারদার পাড়ার হামিদুলের জন্য পার্সেল আছে বলে জানায়। একই এলাকার বাড়ি শুনে নাসিরকে বলে পার্সেলটি হামিদুলের কাছে পৌঁছে দিতে। পার্সেল নিয়ে গেলে হামিদুল সেটি নিতে অস্বীকৃতি জানায়। পরে নাসির স্থানীয় কয়েকজনকে সাথে নিয়ে বক্সটি খোলার চেষ্টা করে। এ সময় বক্সটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। আহত হন 3 জন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। একই সাথে স্কুল ও ইউনিয়ন পরিষদের সুবিধা ভোগ করছেন খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেতকাশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওসমান গনি। নিয়ম বহির্ভূতভাবে একই সাথে স্কুল থেকে বেতন ও নিজেকে প্যানেল চেয়ারম্যান ঘোষণা দিয়ে ইউনিয়ন পরিষদ থেকে ভাতাও নিচ্ছেন তিনি। বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হয়নি জেলা প্রশাসন। শেখ আল এহসানের প্রতিবেদন, ক্যামেরা ছিলেন আমির সোহেল। খুলনার কয়রা উপজেলার একেবারে সর্বশেষ জনপদ দক্ষিণ বেতকাশী। 3 পাশে সুন্দরবন ঘেরা অবহেলিত এই ইউনিয়নের জনসংখ্যা 35,000-এর কাছাকাছি। 2021 সালে দক্ষিণ বেতকাশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হন আসের আলী মোড়ল। প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুস সালাম খান, দিদারুল আলম ও বিথিকা রানী মণ্ডল। গণ অভ্যুত্থানের পর ইউনিয়নটিতে 2 জন প্রশাসক নিয়োগ করা হয়। তবে অভিযোগ, গত বছরের ফেব্রুয়ারিতে জোরপূর্বক সভা ডেকে আগের প্যানেল ভেঙে দিয়ে নিজেকে 1 নম্বর প্যানেল চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওসমান গনি। আগের প্যানেল চেয়ারম্যান ও সদস্যদের হুমকি দিয়ে রেজুলেশনে স্বাক্ষর করানোরও অভিযোগ রয়েছে 3 বারের এই ইউপি মেম্বারের বিরুদ্ধে।
আমাদেরকে অর্থাৎ প্যানেল 1, 2, 3-কে মানে বাতিল ঘোষণা করেছে। প্যানেল চেয়ারম্যান গঠনের সভাপতি উনি নিজেই সভাপতি বা নিজেই প্যানেল চেয়ারম্যান হওয়ানো হয়েছে। উনি ওই সই করে নিয়েছিল সবার কাছ থেকে। হ্যাঁ, ওই একটা খাতা নিয়ে আমাদের কাছে ছিল, আমরা ওই সই করে দিয়েছিলাম। তখন কোনো রেজুলেশনটা দেখানো হয়নি আমাদের। ওসমান গনি দক্ষিণ বেতকাশী মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী স্কুলের গত ডিসেম্বরের একটি বেতন শিটে দেখা যায় 15,730 টাকা বেতন তুলেছেন ওসমান। দীর্ঘ 15 বছর ধরে এভাবেই নিয়ম বহির্ভূতভাবে স্কুল থেকে বেতন ও ইউনিয়ন পরিষদের সদস্য ভাতা তুলছেন তিনি। আমাদের তো আসলে বেতন না, এটা তো হচ্ছে একটা ভাতা। আমাদের ইউনিয়ন পরিষদেতে দেয় হচ্ছে কত 4200 না কত, মনে হয় 4400 টাকা। আমি পরিষদে আছি 3 টার্ম। এই 3 টার্মে আমার এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি। স্কুলের প্রধান শিক্ষক জানান, স্কুলে ওসমান গনির পদটি এমপিওভুক্ত। সরকারি নিয়ম অনুযায়ী তিনি সেখান থেকে বেতন নিচ্ছেন। উনি আমার স্কুলের নাইট গার্ড। হ্যাঁ, আগে ছিল নাইট গার্ড, এখনো আছে। ওনার 8200 টাকা স্কেল। সরকারি চাকরি আইন 2018 অনুযায়ী কোনো ব্যক্তি একই সঙ্গে দুটি সরকারি প্রতিষ্ঠানে বা সরকারি কোষাগার থেকে বেতনভুক্ত পদে চাকরি করতে পারবেন না। জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। আমার অফিস প্রধানের অনুমতি ছাড়া আমি অন এয়ারে বা ভিডিওতে কোনো সাক্ষাৎকার দিতে পারি না। সরকারের গেজেট নোটিফিকেশনে বলা আছে, যদি একই ব্যক্তি যদি 2 জায়গায় যদি টাকা নেন, 2 জায়গাতে বেনিফিটেড হন, তাহলে এক জায়গা থেকে তিনি এটা বাদ যাবে এবং ওই টাকা তাকে ফেরত দিতে হবে এবং প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা থাকবে। সরকারের টাকা তছরূপ করার অপরাধে এর সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। এই আছে তো এই নেই। মুন্সিগঞ্জে বিদ্যুৎ পরিষেবার এমন পরিস্থিতিতে ঝুঁকিতে পড়েছে জেলার সম্ভাবনাময় খাত হিসেবে পরিচিত মিনি গার্মেন্টস শিল্প। ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে উৎপাদন কার্যক্রম। এতে একদিকে উদ্যোক্তাদের লোকসান, অন্যদিকে শ্রমিকদের কমেছে আয় রোজগার। বিদ্যুৎ না থাকায় অচল মেশিন, তাই অলস সময় কাটাচ্ছেন মুন্সিগঞ্জের মিনি গার্মেন্টস কর্মী মিয়া চান। তার মতো বাকিদেরও একই অবস্থা। অথচ ঈদের আগে এই সময় মিনি গার্মেন্টস পল্লীতে দিনরাত পোশাক তৈরিতে ব্যস্ত থাকার কথা। মাল নামতো 4-5 ডজন করে, মাল নামে 2 ডজন। এই ক্ষতির মুখে পড়তেছি আমরা। বেড়ে 2-3 ঘন্টা কারেন্ট থাকে না, কারেন্ট না হয়ে যায়, কাজ করতে না ঠিক মতন। সদরের পঞ্চসার, রামপাল সহ আশেপাশের ছোট মাঝারি 5 থেকে 7 শতাধিক এমন মিনি গার্মেন্টস রয়েছে, যেখানে তৈরি হয় কয়েকশো কোটি টাকার সুতি সহ বিভিন্ন ধরনের পোশাক। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব পণ্য যায় বিভিন্ন জেলাতেও। বর্তমানে তীব্র লোডশেডিং এ উৎপাদন নেমে এসেছে অর্ধেকেরও নিচে। কেউ কেউ জেনারেটরের ব্যবস্থা করলেও বাড়ছে উৎপাদন খরচ, ফলে লোকসানের আশঙ্কা উদ্যোক্তাদের। এখন যে কারেন্ট আর লোডশেডিং এর জন্য প্রায় আমার অর্ধেকেরও বেশি হচ্ছে না, মানে প্রোডাকশন হচ্ছে না। খুব ক্ষতিগ্রস্ত হইতাছি এবং আমি তো নিজেও ক্ষতিগ্রস্ত হইতাছি। আমার কর্মচারী তাদের বেতনও উঠাইতে অনেক খুব কষ্ট হইতাছে। কারিগররা ঠিক মতো কাজ করতে পারতেছে না। বিশাল ক্ষয়ক্ষতির একটা পড়ে যাচ্ছে কারখানাগুলি। পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য মতে জেলায় প্রতিদিন 202 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও ঘাটতি 30 থেকে 40%। সেই ঘাটতি সমন্বয় করতে হচ্ছে লোডশেডিং। জরুরি ক্ষেত্রগুলোতে সার্বক্ষণিক সঞ্চালন ঠিক থাকলেও মিনি গার্মেন্টসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না বলে জানায় কর্মকর্তারা। 5টি উপজেলায় আমাদের টোটাল 202 মেগাওয়াট ডিমান্ড বর্তমান। তো এখান থেকে আমরা প্রায় এভারেজলি 35 থেকে 40% কম পাই। মানে 1/3 বলা যায়, 1/3 চেয়ে কিছুটা বেশি আমরা বিদ্যুৎ লোডশেডিং পাই, সেট পাই। এটা আমরা লোডশেডিং করি। সূত্র তো আমাদের দেখতে হবে, কারণ এটা অপমানিত জনসাধারণের বিষয়, সামনে ঈদ আছে। আমরা সার্বক্ষণিক চেষ্টা করছি কিভাবে এটাকে ভালো সেবার মাধ্যমে, বিশেষ করে বিদ্যুতের একটু ক্রাইসিস হলেও আমরা সেবা দিয়ে সেটা পোষায় দেওয়ার চেষ্টা করছি। জেলায় প্রায় 15,000 পোশাক শ্রমিক কর্মরত মিনি গার্মেন্টসগুলোতে। বিদ্যুৎ বিভ্রাটে দিনের একটি বড় সময় এমন নিশ্চল থাকছে মুন্সিগঞ্জের মিনি গার্মেন্টসগুলো। ব্যাপক হারে ব্যাহত হচ্ছে উৎপাদন। এই সংকট দীর্ঘায়িত হলে মুখ থুবড়ে পড়ার শঙ্কায় এই শিল্প। তাই জরুরি উদ্যোগ গ্রহণের দাবি এখন সংশ্লিষ্ট সকলের। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ।
বোরো ধান ঘরে তুলছেন কৃষকরা, মাঠে মাঠে চলছে ধান কাটার ধুম। তবে শ্রমিক সংকট ও মজুরি বেশি হওয়ায় বিপাকে পড়েছেন কৃষক। কোথাও কোথাও বাড়তি মজুরি দিয়েও পাওয়া যাচ্ছে না শ্রমিক। ফলন ভালো হলেও ন্যায্য দাম পাওয়া নিয়ে চিন্তার ভাঁজ কৃষকের চোখে মুখে। সাতক্ষীরার মাঠে মাঠে এখন ধান কাটার ব্যস্ততা। কৃষকের মুখে হাসি থাকলেও কপালে দুশ্চিন্তার ভাঁজ। পৌর এলাকার কৃষক আজমল হোসেন এবার 20 বিঘা জমিতে করেছেন বোরো আবাদ। ফলন ভালো হলেও বাজার দর নিয়ে সন্তুষ্ট নন তিনি। আবহাওয়া খুব ভালো ছিল, যার জন্য আপনার ধানের ফলন আশা করি খুবই ভালো হবে। দামটা তুলনামূলকভাবে অন্য বছর থেকে দাম অনেক কম। জেলার বিভিন্ন মাঠে একই চিত্র, ধান কাটাই ব্যস্ত কৃষকরা, কিন্তু অভিযোগ ন্যায্য দাম মিলছে না। এর সঙ্গে যোগ হয়েছে শ্রমিক সংকট, বেশি মজুরি দিয়েও মিলছে না শ্রমিক। বছর এই সময় ধান বেচেছে আপনার মন প্রায় 1500 টাকা 1600 টাকা, কিন্তু এই বছর সেই ধান নিতেছে 1000 টাকা 1050 টাকা বা তার সাথে 50 টাকা বেশি 1100 টাকা এরকম চলতেছে। সরকার যদি এই বিষয়ে একটু মনোযোগ না দেয় তাহলে তো আমরা কৃষক শেষ হয়ে যাবো এই বছরই। এবছর তো এমনি তো দেওয়া যাচ্ছে লোকজনের খুব টান বেশি, জনের দাম বেশি, ধান চালের দাম কম। শ্রমিক তো পাওয়াই যায় না। অন্য বছর তো আসে বাড়ি থেকে কাটতে, এবছর তো কেউ আসে না। জেলায় 82,735 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। কৃষি বিভাগ বলছে আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। এতে চাল উৎপাদন হবে 3,41,442 মেট্রিক টন। এবছর 36 টাকা কেজিতে ধান ও 49 টাকায় চাল কিনবে সরকার। তবে খাদ্য গুদামে ধান বিক্রি করতে গিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন কৃষকরা। ধান দিতে গেলে আপনার সিন্ডিকেট আছে কিছু, অনেকবার হাঁটাচলা করা লাগে, টাকা দেওয়া লাগে, তারপরে যদি কেউ দিতে পারে। তাও এরকম আপনার শুকনা লাগবে, অনেক কিছু আপনার লাগে যদি টাকা না দেওয়া হয়, ঘুষ না দেওয়া হয়। ক্ষেতের কাছে আমি কাছে নিয়েছেন ও আপনার যা ডাক থাকে অনেক বস্তা দেয় তাইকির কাছে নেই, আমি কি ক্ষুদ্র অঙ্কের নেবে না, আর আমি কি গেলে বলবো না। কৃষি বিভাগ বলছে অনুকূল আবহাওয়ায় ফলন ভালো হয়েছে। দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ তাদের। আমরা কৃষকদেরকে দ্রুত ধান কাটার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। আবহাওয়া যদি এরকম ভালো থাকে আমাদের ধানের ফলনও ভালো। এবার রোগ বালাই এবং কম ছিল। বোরো মৌসুমে সবচেয়ে বেশি ধান চাষ হয়, তো আমরা আশা করছি যে সাতক্ষীরা কৃষকরা এই ধান চাষ করে লাভবান হবেন এবং পরবর্তীতে তারা চাষে আরও উদ্বুদ্ধ হবেন। আগামী 3 মে থেকে শুরু হবে সরকারি ধান সংগ্রহ কার্যক্রম। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী ঘিরে আলোচনা অচলাবস্থা দূর করতে ইরানের নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র। বিষয়টি খতিয়ে দেখছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা টিম। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন সোমবার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে ইরানের নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করবেন ট্রাম্প। তবে এখনও কোনো সিদ্ধান্তের কথা জানাননি। এর আগে মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাবটি পাঠায় ইরান। চলমান সংঘাত বন্ধ এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী সচলের কথা বলা হয়েছে এতে। পাশাপাশি তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরবর্তীতে আলোচনার সুযোগও রাখা হয়েছে। তবে লেভিট স্পষ্ট করেছেন প্রস্তাবটি বিবেচনায় রাখলেও ট্রাম্পের মূল শর্তে কোনো পরিবর্তন আসেনি। আবার শান্তি আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ বিবেচনা করছে ইরান, এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করেন তিনি। সেখানেই বলেন আলোচনায় ফেরার পথ নিয়ে পর্যালোচনা করছেন, তবে এখনও সিদ্ধান্ত নেননি। ইরানের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন তারা নতুন চুক্তি চায়, কিন্তু আগে যুদ্ধ বন্ধে নিশ্চয়তা দিতে হবে। এর আগে 2 দফায় আলোচনার মধ্যেই ইরানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই অভিজ্ঞতা থেকে এবার হামলা হবে না সেই গ্যারান্টি চায় তেহরান। এর মধ্য দিয়ে আস্থা তৈরি হলে পরবর্তী আলোচনায় যেতে চায় তারা। আবারও আলোচনায় তুরস্ক প্রস্তাবিত 4 মুসলিম দেশের সামরিক জোট, যার কাজ হবে ন্যাটোর মতো। জোট বাস্তবায়নে ইরান যুদ্ধ ঘিরে সাম্প্রতিক সময়ে আঙ্কার তৎপরতা বাড়লেও রয়ে গেছে ঢের চ্যালেঞ্জ। এখনও ইরান ইস্যুতে ভিন্ন অবস্থান রয়েছে সম্ভাব্য জোটভুক্ত দেশগুলোর। কমতে রয়েছে যুদ্ধের অভিজ্ঞতা ও পারস্পরিক সামরিক সামঞ্জস্যতারও।
ন্যাটোভুক্ত একমাত্র মুসলিম দেশ তুরস্ক, সেই সাথে রয়েছে আরব বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাহিনীর দুই ধারক মিশর, সৌদি আরব। এদের সাথে যুক্ত হচ্ছে একমাত্র পারমাণবিক শক্তিধর মুসলিম দেশ পাকিস্তান। এই 4 দেশের একটি সামরিক জোট গঠন নিয়ে চলছে জোরালো আলোচনা। সম্প্রতি তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হয় 4 দেশের কূটনৈতিক ফোরাম, যার সাইডলাইনে বৈঠকে বসেন তুরস্ক, পাকিস্তান, মিশর ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা। আলোচনার মূল বিষয়বস্তু ছিল আঞ্চলিক একটি সামরিক জোট তৈরি করা। যদিও ইস্যুটি নতুন নয়। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘিরে যখন বদলাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণ, তখন সাম্প্রতিক সময়ে সৌদি আরব, মিশর ও পাকিস্তানকে নিয়ে তুরস্কের নিরাপত্তা জোট গঠনের প্রচেষ্টা চোখে পড়ার মতো। তবে প্রস্তাবিত এই 4 দেশীয় সামরিক জোট গঠনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দেশগুলোর ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক মতপার্থক্য আর সামরিক সক্ষমতার ব্যবধান। ইরান ইস্যুতে সৌদি আরব ও মিশরের অবস্থানগত বড় ফারাক রয়েছে অন্যদের সাথে। অন্যদিকে তেহরানের সাথে সুসম্পর্ক বজায় রয়েছে আঙ্কারা, ইসলামাবাদের। ন্যাটোর মতো কিন্তু একটি কঠোর আরব ইসলামিক জোট গড়ে ওঠার সম্ভাবনা কম। অঞ্চলটি হুমকির বিষয়ে অত্যন্ত বিভক্ত, এমনকি পারস্পরিক প্রতিরক্ষার প্রতিশ্রুতি নিয়েও দ্বিধা বিভক্ত। এছাড়াও 4 দেশের সামরিক সামঞ্জস্যহীনতাকেও দেখা হচ্ছে বড় বাধা হিসাবে। দেশগুলোর যৌথ মহড়ার অভাব এবং যুদ্ধের অভিজ্ঞতার ক্ষেত্রেও আকাশ পাতাল পার্থক্য রয়েছে। সিরিয়া, লিবিয়ায় কিংবা ভারত, আফগানিস্তানে যেভাবে সরাসরি যুক্ত থেকে যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে তুরস্ক, পাকিস্তান, সেই তুলনায় সৌদি ও মিশরের অভিজ্ঞতা কম। ন্যাটোভুক্ত হওয়ায় অন্য জোটে যোগ দেওয়ার ক্ষেত্রে জটিলতা রয়েছে তুরস্কেরও। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।